আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ এনসিপি, সুস্পষ্ট বিচারিক রোডম্যাপ ঘোষণার আহ্বান। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন মঈন খান। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান। সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় কারাগারে আইভি গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা। গ্রীষ্মের আঁচ লেগেছে মশলায়, ঈদ ঘিরে দাম বেড়েছে ডিমেরও। স্বস্তি আলু, চাল, মুরগি ও সবজিতে। শুক্রবার একটু 19-20 হবেই, কিন্তু অন্য দিন শাকসবজি, মরিচ, আলু, পেঁয়াজ, টমেটো যা আছে আমাদের মতন লোকের খরিদ করা সম্ভব। গ্রাহকে কোটি কোটি টাকা লুট করেছে ভাইরাল লাইফ ইন্স্যুরেন্স, সব কর্মকর্তা জড়িত, বন্ধ 240টি কার্যালয়। জম্মু কাশ্মীরে হামলায় দিল্লির দাবি অস্বীকার ইসলামাবাদের। ভারতে ভুয়া খবরের বন্যা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। এবং নিরাপত্তা শঙ্কায় স্থগিত হলো আইপিএল এর বাকি সব ম্যাচ। আগস্টে অবশিষ্ট ম্যাচ আয়োজনের চিন্তা বিসিসিআই এর। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পানির ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে চলছে এই সমাবেশ। এতে অংশ নেওয়ার জন্য সব শ্রেণীর মানুষকে আহ্বান জানানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাত পেরিয়ে সকাল, কখনো টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতা। আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা সবার একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। দাবি আদায়ে জুমা পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি শেষে বাদ জুমা ইন্টারকন্টিনেন্টালের সামনে বড় জমায়েতের ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তায় আজকে জুমার পর থেকে পুরো বাংলাদেশের ছাত্র জনতা অবস্থান নেবে। আজকে আমরা জুলাইতে ফেরত যাচ্ছি। আমরা কোনো দল বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা এনসিপি বুঝি না, আমরা একটাই বুঝি, বাংলাদেশে একটাই, সেটা হলো জুলাইয়ের যুদ্ধরা আজকে রাজপথে ফয়সালা করবে বাংলাদেশ আওয়ামী লীগের। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় ততক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, আপনি সবাইকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা এক হয়েছে এবং বিক্ষোভ করছে। সেখানকার পরিস্থিতি কি জানাবেন, সেই সাথে জানাবেন বিক্ষোভে অংশ নেওয়া যারা আছেন তারা কি বলছেন? আওয়ামী লীগ নিষিদ্ধের চলমান আন্দোলনটি চলছে। তো গতকাল যমুনার সামনে তারা তারা দাবি তুলে যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর তারপরে আসলে এটি আসলে সময় গড়ায় টানা 14 ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং সেখানে তারা একটাই দাবি করছেন যে আওয়ামী লীগকে বিচার করতে হবে, একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর সেখানে আসলে সোশ্যাল মিডিয়াতে যখন এই আন্দোলনে যারা শরীক হয়েছেন তারা যখন আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টের মাধ্যমে আহ্বান করছিলেন সারা দেশের মানুষকে যে এটি আসলে একটি গণজমায়েতের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আসলে বড় ধরনের একটি আন্দোলন গড়ে তুলবেন। তারই প্রেক্ষিতে আজকে সকাল থেকে একটি সিদ্ধান্ত তারা আমাদেরকে জানিয়েছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে সড়কটি রয়েছে হেয়ার রোডের এখানে তারা
তারা একটি গণজামায়াত করবেন এবং সেখানে একটি অস্থায়ী স্টেজ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানকার যারা নাগরিক পার্টি সহ অন্যান্য দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন। তো কিছুক্ষণ আগেই জুম্মার নামাজটি শেষ হয়েছে এবং জুম্মার নামাজের পরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজের আশপাশে নেতাকর্মীদের অবস্থান এবং এখান থেকে শুরু করে যে বাংলা মোটরের যে সড়কটি রয়েছে, শাহবাগ পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে জনগণ এখন পর্যন্ত আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং তারা টানা 14 ঘন্টা গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান করে এবং নামাজের কিছুক্ষণ আগে আসলে তারা বিরতিতে যায় এবং বিরতির পর তারা ঘোষণা দিয়েছিল যে সেখান থেকে সরে গিয়ে তারা এখানে যে মঞ্চ তৈরি করা হচ্ছে রাস্তার পাশে, আর সেখান থেকে তাদের সমাবেশটি শুরু হবে। এবং আমরা তো জানি যে সকাল থেকে যেহেতু নতুন কোনো কর্মসূচি বা আলটিমেটাম আসলে দেওয়া হয়নি, অর্থাৎ আজকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পরবর্তী কোনো সিদ্ধান্ত হয়তো সেটি এই সমাবেশের মধ্য দিয়ে হয়তো আসতে পারে, এমনটি কিন্তু আমরা কিন্তু ধারণা করছি। এবং এখানে সারা দেশ থেকে আগত সমন্বয়ক সহ অন্যান্য রাজনৈতিক দল যারা নেতৃবৃন্দ তারা সবাই এখানে আসার কথা রয়েছে, এখানে জমায়েত করবেন। এখান থেকে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের যে আন্দোলন চলছে সেটির ব্যাপারে পরবর্তী কোনো সিদ্ধান্ত আসবে। তো আমার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ চলছে সেখানকার এই সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম যমুনার সামনে থেকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। বিক্ষোভের খবর সংগ্রহ করছেন সহকর্মী AH হিমেল, হাসান আল মাহমুদ এবং সাদ আহমেদ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব তাদের সাথে। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ করছেন। এখন আপনি যেখানটায় রয়েছেন সেখানে শুনতে পেরেছি একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদেরকে বিস্তারিত জানাবেন, বিক্ষোভ নিয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? দুঃখিত দর্শক, আমরা আমাদের সহকর্মী হাসানের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একজন সহকর্মী সাদ, আপনার সাথে সংযুক্ত হচ্ছে। আপনি আমাদেরকে জানাবেন বিক্ষোভে ছাত্র জনতার কি বলছেন, কেমন দেখছেন বিক্ষোভ? দুঃখিত, আমরা আমাদের সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা অন্য একজন সহকর্মীর কাছে যাচ্ছি। আমরা আবার হাসানের কাছে ব্যাক করব। হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা জুমার নামাজের পরে কিন্তু এখানে তারা আসতে শুরু করেছে এবং তারা একমাত্র দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু প্রথম ভাবে তিনি এসেছেন অব্যাহত একটি আন্দোলনের যমুনার সামনে যিনি এবং তাকে স্থায়ীভাবে করা হয়েছে।
রাজধানীর যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের সামনে, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের সামনে কিন্তু আছে। এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন যে দলটি আছে সেই দল কিন্তু বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজ, সেই নামাজের পরেই কিন্তু তারা আসলে একটি মিছিল বের করে এবং তারা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে তারা যে ইন্টারকন্টিনেন্টাল আছে সেটি হয়ে যমুনা যে বাসভবন যে বিক্ষোভ চলছে সেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার তার সামনে কিন্তু তারা তাদের বিক্ষোভ শেষ করবেন এমনটি বলছেন কিন্তু এখানে ইসলামী আন্দোলনের নেতারা। তারা জুম্মার নামাজ শেষ হওয়ার পর কিন্তু তারা কিন্তু তাদের এই মিছিলটি বের করে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা এখন এই মুহূর্তে যে মিছিলটি অবস্থান করছে সেটি সোহরাওয়ার্দী উদ্যান যে আছে সেই সোহরাওয়ার্দী উদ্যানের যে দ্বিতীয় গেট, সেই গেটের পাশ দিয়ে কিন্তু মিছিলটি যাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে রাস্তাটি আছে সেই রাস্তার তো মৎস্য ভবন পার হয়ে এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে কিন্তু মিছিলটি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটি আছে তাদের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজ সেই জুম্মার নামাজ শেষ করে কিন্তু তারা তাদের মিছিল বের করে এবং এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যে আছে সেই ইনস্টিটিউশনের সামনে দিয়ে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে যমুনা অভিমুখী হবেন সে বিষয়ে কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি ক্রমবর্ধমানভাবে আস্তে আস্তে কিন্তু এগুচ্ছে। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের দাবিতে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন, তেমনটি কিন্তু এখানকার নেতাকর্মীরা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি আস্তে আস্তে এগুচ্ছে এবং তারা যেটি বলছেন অন্যান্য দলের সাথে একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বিচার এবং তাদের যে নিষিদ্ধ সেই নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা সোচ্চার স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু অন্যান্য দলের সাথে একমত হচ্ছেন এবং তারা যমুনার প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের দিকে যাচ্ছেন এবং যমুনা অভিমুখী হচ্ছেন এবং সেখানে অবস্থানরত যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে তারা আসলে যোগ দিবেন, তেমনটাই কিন্তু বলছেন এখানকার নেতাকর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা স্লোগানে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন, আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাও অন্যান্য দলের সাথে কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, তেমনটাই কিন্তু বলছেন এখানকার নেতাকর্মীরা। এখানে যে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা যে আছে অর্থাৎ শাহবাগমুখী যে রাস্তাটি আছে মৎস্য ভবন পার হয়ে সেই অভিমুখে কিন্তু এখন মিছিলটি যাচ্ছে এবং তারা শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু তারা যোগ দিবেন, এমনটিই বলছেন কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতারা। তারা জুম্মার নামাজের পরপর কিন্তু তারা এই মিছিলটি বের করে, অর্থাৎ এই মিছিলটি তারা যেটা বলছেন এখানকার যে আন্দোলন মিছিল যে যাচ্ছে যে নেতাকর্মীরা তারা বলছেন যে তারা আন্দোলনের অর্থাৎ 5ই আগস্টের পরে অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে সরকার এসেছে এই সরকারের দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার সেই বিচারে নিশ্চিত করার দাবি নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু তারা যোগ দিতে অভিমুখী হয়েছে এবং তাদের সাথে আমরা যেটা লক্ষ্য করেছি বাইতুল মুকাররমে যে জুম্মার নামাজ সেই নামাজের পরে কিন্তু এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন ছাড়াও আরও কিছু সংগঠন কিন্তু তারাও পিছনে মিছিল নিয়ে আসছিল, আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে দল আছে সেই দলের সামনে অবস্থান করছে এবং এই মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। তারা যেমনটা বলছিলেন যে শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা অভিমুখী হবে, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল চলমান থাকবে এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা অবস্থান নিবে। অন্যান্য যে দল আছে সেই দলগুলোর সাথে তারা একাত্মতা ঘোষণা করে বিচার এবং নিষিদ্ধের দাবি নিশ্চিতের জন্য তারা তাদের যে মিছিল এবং বিক্ষোভ এবং তাদের কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতারা কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগানে তাদের যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ এবং সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন।
তারা যেটি বলছেন যে অন্যান্য সংগঠন এবং অন্য রাজনৈতিক যে দল যারা আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য একতা প্রকাশ করবে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য যে দলে এগিয়ে আসবে সেই দলের সাথে তারা আসলে একতা ঘোষণা করবে। বাইতুল মোকাররম থেকে মিছিলটি এই মুহূর্তে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে এবং ইন্টারকন্টিনেন্ট হয়ে কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেই যমুনার দিকে কিন্তু তারা যাচ্ছে এবং ওখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা যোগ দিবেন, এমনটাই বলছেন এখানকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বাইতুল মোকাররম থেকে বের হওয়া যে মিছিল বের হয়েছে সেই মিছিলের আমার কাছে এই ছিল সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভের সর্বশেষ খবরাখবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান শুরুর নাটকীয় 6.5 ঘন্টা পর শুক্রবার সকাল 6:45টার দিকে সেলিনা হায়াত আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই নির্দেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়, আইনের আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর রাম রাজত্ব কায়েম করা আওয়ামী লীগকে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির নেতারা। শুক্রবার সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টাস সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। 90 দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবী। এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও সরকার। জনগণের সিদ্ধান্ত এই বিএনপির সিদ্ধান্ত। খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যুক্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের অপরাধের জন্য তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছে। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে সবজির দাম। কেজিতে 40 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 245 থেকে 250 টাকায়। তবে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। এদিকে কোরবানির ঈদের আগে মশলার বাজার এখনও স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের কবলে দাম বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই প্রচণ্ড ভিড় দেখা যায় রাজধানীর কাঁচা বাজারে। গেল সপ্তাহে কিছুটা দাম বৃদ্ধি পেলেও এই সপ্তাহে স্বাভাবিক হওয়ায় স্বস্তি জানান ক্রেতারা। এই যে আমি টমেটো আনছি 170 টাকা দিয়া 5 কেজি, এই যে মরিচ নিয়েছি 30 টাকা দিয়া। তবে আমাদের মতন লোকদের চলে আর কি। তবে মাছ মাংস দাম অনেক। গত সপ্তাহে একটু বেশি গেছে, কিন্তু এই সপ্তাহে একটু ভালো আর কি। লেবু আজকে 30 টাকা ডর্জন, আলু হচ্ছে যে 5 কেজি 80 টাকা। পেঁয়াজের দামটা একটু 10 টাকা কম মনে হচ্ছে, আর আদাটা একটু কম মনে হচ্ছে, আর তরকারিও কম। আমদানি স্বাভাবিক হওয়ায় সবজি ও কাঁচামরিচের দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। পোস্তা আছে 1 কেজি 40, আর এরা কি বলে কাঁকড় আছে 60 টাকা কেজি, আর ধুন্দুল আছে 1 কেজি 60-50। আজকেও 60 টাকা 40 টাকা, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাস্টমার একটু কম। পেঁয়াজ, আদা, রসুনের দাম স্বাভাবিক থাকলেও ঈদুল আজহার অগ্রিম প্রভাব পড়তে শুরু করেছে মশলার বাজারে। গত বছর জিরা ছিল 1400 টাকা 1500 টাকা কেজি, আর এই বছর জিরা আছে এখন হলো আপনার 620 টাকা থেকে আরম্ভ করে 700 টাকার ভিতরে আছে। এলাচের দাম আগে আসলে 4400 টাকা 4200 টাকা, এখন এলাচ যে আমাদের 4700 টাকা কিনা আমরা 4800 টাকা বিক্রি করি। সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা কমলেও ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 10 টাকা। এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বাড়ছে, আর সাদা ডিমও বাড়ছে 10 টাকা। হাঁস কমছে। ব্রয়লারটা বিক্রি হইতেছে 170 টাকা, সোনালী একটা বিক্রি হইতেছে 230 টাকা থেকে 40 টাকা, আরেকটা বিক্রি হইতেছে 70 টাকা থেকে 60 টাকা। মাছের বাজারে শুক্রবারে ক্রেতা কিছুটা বেশি থাকায় বড় মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাঙ্গাস মাছ কেজি আগের বার বেশি 750-800, এইবারে একই 750-800। নতুন চাল আসার আগে কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়েছে চালের দাম। আপনার আটার চাল বিক্রি করতেছি আপনার 56 থেকে 58 টাকা, তারপরে মিনিকেট বেচতে গেছি আপনার 75 থেকে 80 টাকা ভালো কোয়ালিটি বেঁধে, তারপরে স্বর্ণা বেচতেছি আপনার 55 টাকা। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন চাল আসতে শুরু করলে দাম কিছুটা কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যে কোনো রক্ষকই ভক্ষক, গ্রাহকের সব টাকা লুট করে খেয়েছেন বায়রা লাইফ ইন্স্যুরেন্সের এমডি থেকে সব কর্মকর্তা। ইন্স্যুরেন্সটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে সারা দেশের 140টি কার্যালয়ে, টিকে আছে শুধু প্রধান কার্যালয়টি। 12 বছর ধরে কোনো গ্রাহকের টাকা তো দেয়নি, বরং চাঞ্চল্যকরভাবে শতকরা 150% হারে কমিশন বাবদ আত্মসাৎ করেছে কয়েকশো কোটি টাকা। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। লাভ তো নাই, বরং আমার আসল যে 36,000 টাকা সেখান থেকেও 2700 টাকা কম আছে। আমরা যে টাকাটা জমা দিব ওইখানে মানে অফিসও নেই, লোকও নেই। কিস্তি 40 টাকার ঊর্ধ্বে গেছে আর কি, এখন সিলিমের কোনো খবর নাই। বায়রা লাইফ ইন্স্যুরেন্স বীমা গ্রাহক তারা। বীমা পলিসি শেষ হলেও তাদের মতোই টাকা না পেয়ে পথে বসেছে আরও কয়েক হাজার গ্রাহক। গ্রাহকের টাকা আত্মসাৎ করে ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান এখনও লুটেপুটে খাচ্ছেন প্রতিষ্ঠানটি। অথচ জীবনকে ঝুঁকিমুক্ত করতে বীমায় টাকা সঞ্চয় করলেও সেই গ্রাহকদেরই ঝুঁকিতে ফেলেছে বায়রা লাইফ ইন্স্যুরেন্স। শিকার হলেন ভয়াবহ প্রতারণার। কর্মকর্তারা লুটপাটে লাপাত্তা বায়রা লাইফ ইন্স্যুরেন্সের সারা দেশের 240টি কার্যালয়। শত শত কোটি টাকা হাতিয়ে সারা দেশের মানুষকে সর্বশান্ত করে এখন টিকে আছে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়টি। বীমা পলিসির মেয়াদ শেষ হলেও আজও টাকা পাওয়ার অপেক্ষায় বায়রার কয়েক হাজার গ্রাহক। অনুসন্ধানে দেখা যায় 2000 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। মূলত অ্যাসোসিয়েশনটির নিয়ন্ত্রণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিটি। নিয়ন্ত্রক ছিলেন বায়রার সাবেক সভাপতি আবুল বাশার, যিনি আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে মালিক হয়েছেন শত শত কোটি টাকার। বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মিডওয়ে ওভারসিসের মালিক রফিকুল হায়দার ভূঁইয়া। পরিচালক হিসেবে আছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। একই সাথে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লোটাস কামাল, যারা প্রত্যেকে আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ান শ্রমবাজার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। স্বৈরাচার আমল থেকে ইন্স্যুরেন্সটির টাকা লুটপাটকারীদের অন্যতম মাস্টারমাইন্ড ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান। এমডি হয়ে মামুন খান এখন বেপরোয়া।
তথ্যে দেখা যায় একজন গ্রাহকের 100 টাকা জমা হলে 150 টাকা যায় কমিশন বাবদ, অর্থাৎ বছরে 1 কোটি টাকা জমা হলে তার 1.5 কোটি টাকা পেটে যায় কর্মকর্তাদের। মূলত এমন অপকৌশলে ইন্স্যুরেন্সটির সম্পত্তির টাকা হাতিয়ে নেয় মামুন খান নিজেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নারী কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক নারী কর্মকর্তা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে মামুনের বিরুদ্ধে। জানান, ফেসবুক মেসেঞ্জারে ডিরেক্টর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। আমার কাছে প্রুফ আছে যে সে ফেসবুকে আমাকে এসব প্রস্তাব দেয়, আর আমি যখন তাতে রাজি না হয় সে আমার উপর অত্যাচার শুরু করে প্রতিনিয়ত। এ নিয়ে বাইরার এমডি অভিযুক্ত মামুনের মুখোমুখি দেশ টিভি। বাইরা লাইফের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। একই সাথে নারী কর্মকর্তাকে কুপ্রস্তাবের বিষয়ও স্বীকার করেন তিনি। ঠিক আছে, ওটা আমি বললাম যে একটা কনভারসেশন হয়েছে এবং ওখানেও যে শব্দগুলো হচ্ছে এটা ঠিক না। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটি কমিটি করে আইডিআরএ। বাইরা ইন্স্যুরেন্সের এমন ভয়াবহ প্রতারণায় নির্বিকার প্রশাসন। জীবনের পুঁজি হারিয়ে অসহায় সম্বলহীন কয়েক হাজার গ্রাহক। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুশিনের ঘটনায় আরো 44 জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 59 জন। শুক্রবার দুপুর পর্যন্ত বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্তে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর আগে বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে 15 জনকে আটক করেছে বিজিবি। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।